দশম শ্রেণীর মাধ্যমিক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালোই আছো। তো তারপরের খবর হচ্ছে যে আমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেবো, অর্থাৎ 2027 সালে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেবো। তো এই 26 সালের কিন্তু অর্ধেকটা বছর পেরিয়ে গেছে, আর কিন্তু 6টা মাস। তাই এই 6টা মাস শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তাই মনে হচ্ছে যে 2027 সাল মানে অনেক বাকি আছে, আসলে কিন্তু অনেক বাকি নেই। বছর কিন্তু শেষ হয়ে আসলো, অর্থাৎ পরীক্ষার একেবারে কাছে এসে আমাদের দরজায় টক্কর দিচ্ছে। তো এই মুহূর্তে আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব হিস্ট্রি। এই হিস্ট্রি সাবজেক্টেরই কিন্তু আজকে দ্বিতীয় পার্টের চতুর্থ পার্ট তোমাদের সাথে শেয়ার করব। আর এই চতুর্থ পার্ট শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে এমসিকিউ কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো কিন্তু উত্তর সমেত তোমাদের সাথে শেয়ার করব। আর এই উত্তর সমেত শেয়ার করার সাথে সাথে কী হয়ে যাবে না, তোমাদের কিন্তু পরীক্ষার প্রিপারেশন শুরু হয়ে যাবে। তাই আমি বলবো যে আর দেরি না করে সবাই কিন্তু পড়াশোনার মধ্যে যুক্ত হয়ে যাও, তাহলেই কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো দেখো, আজকে দ্বিতীয় চ্যাপ্টার আমি কোন বই থেকে শেয়ার করব, অর্থাৎ যার কাছে যে বই আছে সে সেই বই নিয়ে বসবে। আমি কিন্তু শেয়ার করছি কোন বই থেকে, ইতিহাস ও পরিবেশ এই বাণী সংসদের এই বইটা থেকে কিন্তু শেয়ার করছি। আর এই বাণী সংসদের এই বইটা থেকে শেয়ার করার সাথে সাথে কি হচ্ছে না, এখান থেকে যে কোশ্চেনগুলো হচ্ছে, অর্থাৎ আমি আজকে শেয়ার করব 28 পাতা থেকে। এই 28 পাতা থেকে কিন্তু বাকিটা আজকে শেষ করে দেবো। আর শেষ করে দিলেই কিন্তু কি হবে না, এখান থেকে যে প্রশ্নগুলো হবে অর্থাৎ উত্তর সমেত শেয়ার করবো। এর মধ্যে থাকছে 1 নম্বর এবং 2 নম্বর কোশ্চেনগুলোই থাকছে। আর এই 1 নম্বর আর 2 নম্বর কোশ্চেনগুলো সঠিকভাবে পড়লেই কিন্তু আমাদের সমস্যাটা দূর হয়ে যাবে। তাই আমি বলবো আর কিন্তু দেরি করা যাবে না। তো চলো শুরু করি। দেখো, আমরা বইতে দেখো এই বাণী সংসদের বইতে অনেক কিছু আছে। তো আমরা পাই টু পাই না পড়লেও এখান থেকে ঠিক গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেই জায়গাগুলো পড়ব। আমরা পড়তে বসেছি কি না, সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। এই সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা নিয়ে কিন্তু আগে অনেকটা বলেছি, কিন্তু আমি দেখো বাছাই আজকে এখান থেকে শুরু করব। দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার বিকাশ। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা কিন্তু আমাদের সেই একই রকম আছে। এই যেটা চিত্র দেখছো এটাই কিন্তু সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের চিত্র। এই চিত্রটা কিন্তু পাল্টায়নি, এই চিত্রটা কিন্তু এখনও এই রকমই আছে। তাই এখান থেকেই কিন্তু আমাদের অনেক শিক্ষার ব্যাপার আছে, অর্থাৎ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে আমাদের কিন্তু এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেতেই হয়। তাই কিন্তু আর দেরি করা যাবে না, আমরা পড়াশোনা করে সেই লক্ষ্যেই পৌঁছবো। তো দেখো, এই কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই দেখো এখানে একটা হলুদ ঘর আছে। আমরা পাই টু পাই পড়বো না, বাট এখান থেকে যেগুলো অর্থাৎ গল্পের ছলে আমরা একটু তোমাদের সাথে আলোচনা করব, অর্থাৎ আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। এই আলোচনার মধ্যে দিয়ে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ছোটো ছোটো ঘরগুলো আমরা এড়িয়ে যাই। এই ছোটো ছোটো ঘরের মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে, যে ব্যাপারগুলো কিন্তু আমাদের জানা হয় না। তো দেখো, এই সঞ্জীবনী পত্রিকা অর্থাৎ 22শে শ্রাবণ 1292 সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ের স্বাধীন অস্তিত্ব আছে, কিন্তু প্রকৃতপক্ষে ইহা গভর্নমেন্টের হস্তে যন্ত্রমাত্র, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সভ্য নিয়োগের ভার গভর্নমেন্টের হস্তে। সুতরাং অর্থাৎ গভর্নমেন্ট আপনার প্রভুত্ব অক্ষত রাখিবার জন্য বা রাখার জন্য এই জন্য স্বীয় অনুচর দিগকেই অনেক সময় বাছিয়া নিযুক্ত করিয়া থাকেন। তেজস্বী আর স্বাধীনচেতা শিক্ষিত ভদ্র লোকজন কদাচিৎ মনোনীত হইয়া থাকেন। অর্থাৎ এই বেসরকারি যদি 5 জন সভ্য নিযুক্ত হয়, তাহাদের হাতে রাখিবার জন্য অর্থাৎ সঙ্গে সঙ্গে 10 জন সরকারি সভ্য নিযুক্ত করা হয়ে থাকে। তো দেখো, অর্থাৎ সরকারিভাবে যে কাজগুলো হয় সেটা হয়, কিন্তু কী বলতো, কখনো কখনো তার ব্যতিক্রম ঘটে। কিন্তু বেসরকারি কাজে অর্থাৎ সেই নো ওয়ার্ক নো পের মতন ব্যাপারটা এসে যায়, অর্থাৎ কাজ করলেই হবে টাকা, না হলে কিন্তু টাকা পাওয়া যাবে না। তাই এখানেও কিন্তু সেই ব্যাপারটা কিন্তু সেই কত সাল থেকে অর্থাৎ 1292 থেকেই কিন্তু এটা এইরকমভাবেই চলে আসছে। তো এখনও কিন্তু তার পরিবর্তন কিছুটা এসেছে, তো এখনও কিন্তু সেই ব্যাপারটা থেকেই গেছে। এবার আমরা চলে যাব যে
একেবারে সরাসরি দেখো চলে যাব 33 পাতা। অর্থাৎ এই সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনার ক্ষেত্রে এই টুকরো খবর এগুলো কিন্তু আমরা পড়ি না। অর্থাৎ এই সংস্কারকদের মধ্যে আমরা কতজনের নাম জানি, অর্থাৎ রাধানাথ শিকদারের নাম জানি, হাজী মোহাম্মদ মহসিন জানি, রাজা রামমোহন রায়, ডিরোজিও, প্রত্যেকজন ব্যক্তি তার জীবন উৎসর্গ করে, আশুতোষ মুখোপাধ্যায়, এই সমস্ত ব্যক্তিগণ কিন্তু তাদের জীবনকে উৎসর্গ করেই কিন্তু এই সমস্ত শিক্ষার ব্যাপারটাকে অর্থাৎ শিক্ষার সংস্কার তারাই করেছিলেন। তো দেখো আমি এখানে টুকরো খবর একটা পড়বো যে হাজী মোহাম্মদ মহসিন এই অষ্টাদশ শতকের শেষার্ধে 19 শতকের প্রথম দশকে বাংলার অন্যতম মানবদরদী তথা মানবতাবাদী মনীষী ছিলেন হাজী মোহাম্মদ মহসিন। অর্থাৎ তার জন্ম দেখো 1732 এবং 1812 খ্রিস্টাব্দে হুগলিতে। 1732 খ্রিস্টাব্দে তার জন্ম হয় এবং প্রথাগত শিক্ষা না থাকলেও তিনি কিন্তু ইসলামের সমস্ত শাখায় সুপণ্ডিত ছিলেন। যৌবনে তিনি ইরাক, ইরান, তুরস্ক সহ আরব উপদ্বীপ এবং মক্কা গমন করেন। আর মক্কা হজ করার সূত্রে তিনি হাজি নাম পান। তাহলে আমরা হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কেও একটুখানি জানলাম। ইনিও কিন্তু সেই জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত কিছুকে ত্যাগ করে তিনি কিন্তু তার বিভিন্ন দেশে ঘুরেছেন এবং শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে তিনি অসাধারণ পাণ্ডিত্য রেখেছেন। এবার চলে যাব আমরা বিদ্যাসাগর মহাশয়। অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়কে আমরা অন্য কতভাবেই না চিনি। অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের যে মহৎ মানুষ, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি, অর্থাৎ দয়ার সাগর যিনি। তাহলে এই দেখো আমরা এখানে ছোট্ট ঘরের মধ্যে পড়ব যে তত্ত্ববোধিনী পত্রিকা পৌষ 1778 শকাব্দ থেকে 161 সংখ্যক বিধবা বিবাহ। আমরা এই যে জায়গাগুলো যেটা প্রকাশ হয়েছিল সেটাই আমরা পড়ব। অর্থাৎ এখন তো আমাদের সেই পেপারসগুলো হাতে নেই, আমরা কিন্তু এখান থেকেই পড়ব যে বিধবা বিবাহ। অর্থাৎ আমরা এই পরমাহ্লাদের সহিত জ্ঞাপন করিতেছি যে আমাদিগের চিরবাঞ্ছিত বিধবা বিবাহের প্রতি বিবাহের প্রথা প্রচলিত হইতে আরম্ভ হইয়াছে। প্রথমত গত 23 অগ্রহায়ণ রবিবাসরে দেশ বিখ্যাত শ্রীযুক্ত আর রামধন তর্কবর্গীস মহাশয়ের পুত্র শ্রীযুক্ত শশীচন্দ্র বিদ্যারত্ন ভট্টাচার্যের সহিত এই পলাশডাঙ্গা গ্রামী নিবাসী ভদ্র বংশোদ্ভূত ব্রাহ্মণানন্দ মুখোপাধ্যায়ের 10ম বর্ষীয় বিধবা কন্যার শুভ পরিণয় সম্পন্ন হলো। এই কন্যার যখন 4 বছর বয়সক্রম তৎকালে ইহার সহিত নবদ্বীপাধিপতি রাজার গৌরবংশীয় শ্রীযুক্ত রুক্মিণীপতি ভট্টাচার্যের পুত্র হরমোহন ভট্টাচার্যের প্রথম বিবাহ হয়েছিল এই বিবাহের 2 বছর পরে। তা দেখেছো এই যে খবরগুলো, অর্থাৎ সেই কালে তাহলে অর্থাৎ অল্প বয়সী মেয়েদের বিয়ে হতো, আর এই বয়স্কদের সাথে বিবাহ হতো। বিবাহ করে তো দেখা গেছে যে বিবাহ রাত্রে বা বিবাহের পরে বা 6 মাস 1 বছর পরে কিন্তু স্বামী মৃত হয়েছেন এবং সে বিধবা হয়েছে। তো এইখান থেকেই তার সূত্রপাত। তো আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামটা সেই জন্যই জানি যে উনিই হচ্ছেন এই বিধবা বিবাহের অন্যতম ধারক ও বাহক। এবার চলে যাব আমরা এ পাশে চলে যাব, আরও এই পাশের দিকে দেখো এখানে চলে যেয়ে আমরা আসবো ঠিক 36 পাতায় তত্ত্ববোধিনী পত্রিকা আদি ব্রহ্ম সমাজ এবং হিন্দু সমাজ আশ্বিন 1822 শক অর্থাৎ 686 সংখ্যক ব্রাহ্ম সমাজ বিভেদ। এই ব্রহ্মা ধর্ম হিন্দু ধর্মের সর্বৎকালের আকার, হিন্দু ধর্মের সর্বোচ্চ অঙ্গ। আর আদি ব্রাহ্ম সমাজ হিন্দু সমাজের ওপর কোনো আঘাত না করিয়া হিন্দু শাস্ত্র অবলম্বন পূর্বক শান্তভাবে এবং ধীর ও সতর্কভাবে সহিত ব্রহ্ম ধর্ম প্রচারে নিযুক্ত ছিলেন। এই সময় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন এবং সমাজ সংস্কার রোধের জ্বলন্ত কিন্তু অসঙ্গত উৎসাহ হৃদয়ে লইয়া ব্রাহ্ম সমাজ প্রকাশ করিলেন। আর শ্রী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অবলম্বিত ধর্মপ্রচার এবং প্রচার প্রণালীর সূত্র সাময়িকভাবে বাংলা সমাজের 1840 অর্থাৎ 1840 থেকে 1905 দ্বিতীয় খণ্ড তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ হয়। আর যে বাকিটুকু সেটুকু কিন্তু আমরা বুঝতে পারছি না, অর্থাৎ আমাদের চোখের আড়ালে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে লেখাগুলো অনেক পুরনো, সেখান থেকে কিন্তু কপি করা এইগুলোই কিন্তু। এবার আমরা আসবো যে
স্বামী বিবেকানন্দ, এই যে স্বামী বিবেকানন্দ, আমরা ব্যক্তিটিকে সবচেয়ে ভালো চিনি, শ্রীরামকৃষ্ণ এনাকেও চিনি। তবে এই যে স্বামী বিবেকানন্দ, অর্থাৎ স্বামী বিবেকানন্দকে চিনি কীভাবে না, 1890 খ্রিস্টাব্দে 11 থেকে 27 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে তিনি হিন্দু ধর্মের প্রবক্তা হিসাবে যোগদান করেন। আর তিনি তার সামান্য বক্তৃতার মাধ্যমেই বুঝিয়েছিলেন যে বিশ্ববাসীর কাছে ভারতবর্ষ বলে একটা জায়গা আছে, যেই জায়গার মানুষ হচ্ছেন এই স্বামী বিবেকানন্দ। এবং এখানে তিনি এই বিশ্ব মহাসম্মেলন, ধর্ম মহাসম্মেলনে তিনি হিন্দু ধর্মের যে প্রচারটা করেছিলেন সেটাই বিশ্ববাসী জানে, এখনও জানে। এবার আমরা চলে যাব একদম শেষের দিকে গিয়ে আমরা একটুখানি লালন ফকিরের কথায় চলে যাব। যে টুকরো খবর লালন ফকির, বাঙালি লোক সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ মুখ হলেন এই লালন ফকির। তো আমি এর মধ্যে থেকে এই এত কিছু পড়ে অযথা সময় নষ্ট না করে এইখান থেকে যেগুলো বাছাই কোশ্চেনগুলো হয়েছে সেগুলো কিন্তু তোমাদের জন্য আগেই বরাদ্দ আছে উত্তর সমেত। তবে আমি এইগুলো হাইলাইটস করতে চাইছি যে এগুলো তো আমরা পড়ি না, তাই আমরা স্টুডেন্টসকে পড়ার জন্য এটুকু বলবো যে এটুকু না পড়লে কিন্তু এই ইতিহাসটাই অপূর্ণ থেকে যায়। তাই আমি বলবো ইতিহাসের লাইনে লাইনে কোশ্চেন, বাট আমরা যদি একটুখানি এইগুলো চোখ বুলিয়ে যাই তাহলে কিন্তু আমাদের চোখের আড়ালে হয় না। যদি আমাদের জানার ইচ্ছা থাকে, অর্থাৎ মানুষের জানার ইচ্ছা তো শেষ নেই, তাই আমি বলবো যে এটুকু কিন্তু জানার দরকার আছে, এই জন্যই কিন্তু হাইলাইটস করছি। তো লালন ফকির অর্থাৎ বাঙালি লোক সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ মুখ হলেন লালন ফকির। আনুমানিক 1774 থেকে 1890 খ্রিস্টাব্দ। বাঙালি সংস্কৃতিতে তার প্রধান পরিচয় এক বাউল শিল্পী হিসাবে, কিন্তু তার একই সঙ্গে তিনি ছিলেন একজন কবি, সঙ্গীত রচয়িতা, রহস্যবাদী সাধু ফকির, ধর্ম সমাজ সংস্কারক, চিন্তাবিদ, দার্শনিক। কিন্তু ধর্মীয় পোস্টে এই মানুষটি চরম সহনশীল, জাতপাতের নিয়মকে তিনি কোনোদিনই আমল দেননি। তো বর্তমান বাংলাদেশের ঝিনাইদহে তার জন্ম। পরবর্তীকালে বাংলাদেশের কুষ্টিয়ার অন্তর্গত এই চেউরিয়া গ্রামে লালনের আখড়া গড়ে ওঠে। আর তার এই অধিকাংশ শিষ্য অনুগামী বাংলাদেশবাসী। লালনকে বাউল গানের শ্রেষ্ঠ প্রতিনিধি বিবেচনা করা হয়। তার গানের অন্যতম গুণগ্রাহী ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বুঝতেই পারছো যে তার গানের গুণমানটা কতটাই ছিল। আর কাজী নজরুল ইসলাম, এই যে কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর এনারা যে লালন ফকিরের গানকে পছন্দ করতেন, তাহলেই বোঝা যায় যে লালন ফকিরের গানটা সত্যি সমৃদ্ধ ছিল। তো আমরা এবার আসবো নবজাগরণ। এই নবজাগরণটা কী? দেখো, নবজাগরণ হচ্ছে রেনেসাঁস বা নবজাগরণ। এই রেনেসাঁস শব্দটির বাংলা সাধারণ অর্থ হলো পুনর্জন্ম বা নবজাগরণ, অর্থাৎ সমাজকে আরও নতুনভাবে গড়ে ওঠা। তো রেনেসাঁস বলতে সাধারণভাবে যা বোঝায় তা হলো ইউরোপে বা বলা ভালো যে ইটালির মাটিতে প্রাচীন ঐতিহ্যবাহী শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতির পুনর্মূল্যায়ন। এই শব্দটি মূলত ইটালির ইতিহাসের সঙ্গে যুক্ত। আর ইতালির 14 শতক থেকে 16 শতক জুড়ে এই শিল্পকলা, সাহিত্য এবং সংস্কৃতি, রাষ্ট্রনীতি প্রভৃতি ক্ষেত্রে এক উজ্জীবন দেখা দেয়। তো আমরা এই বাংলার নবজাগরণের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিদের কথা জানলাম, তাদের মধ্যে থেকে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, একদম কেশবচন্দ্র সেন থেকে আশুতোষ মুখোপাধ্যায়, সমস্ত ব্যক্তিজনের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আমরা পেয়েছি সেই কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো, এবং শেয়ার করার সাথে সাথেই কিন্তু এই চ্যাপ্টারের ছোট প্রশ্ন কিন্তু চলে যাবে, অর্থাৎ হয়ে যাবে। আর এই কোশ্চেনগুলো আমি কোশ্চেন করে করেছি এই কারণের জন্য যে এইগুলো কোশ্চেন করে করলে কি হয়, সুবিধাটা হয় যে এখান থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো সাধারণত হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, না হলে ম্যাচিং, না হলে টিক দ্য কারেক্ট অ্যান্সার। তো যদি আমি কোশ্চেন করি তাহলে 1 নম্বর 2 নম্বর কোশ্চেনগুলো হয়েই থাকে। আর বাকি যে বড় কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো চ্যাপ্টার ওয়াইজ শেষ হওয়ার পরে। কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু সেই বড় কোশ্চেনগুলো শেয়ার করবো। আমাদের কিন্তু পরীক্ষার বেশি দেরি নেই, আমরা এখন থেকে কিন্তু প্রিপারেশান নিতে শুরু করবো। আর প্রিপারেশান নিলেই কিন্তু 95 আবার মার্কস কেউ ঠেকাতে পারবে না। তো আজকে চলো আমরা সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো শেয়ার করি যে কোশ্চেনগুলোর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষায় আসবে। তো দেখো, এখানে আমি লিখে রেখেছি অনেক কটা কোশ্চেন, মোটামুটি ধরো 20টা কোশ্চেন আমি লিখে রেখেছি। আর এখানে আমি লিখে রেখেছি এমসিকিউ, এমসিকিউ ফর মাধ্যমিক এক্সাম 2027। এখানে লিখেছে ক্লাস 10 মাধ্যমিক এক্সাম 2027, সাবজেক্ট হিস্ট্রি, চ্যাপ্টার 2, পার্ট 4, টপিক এমসিকিউ কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার। দেখো, এখান থেকে আমি কিন্তু শুরু করব। বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়?
বাংলার বাংলার নব জাগরণের জনক কাকে বলা হয়? দেখো উত্তরটা হবে একদম সরাসরি রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে। দেখো 2 নম্বর কোশ্চেন শেয়ার করব যে ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? সমাজ কত সালে তো হয়? দেখো উত্তরটা হবে কত? 1828 সালে। দেখো 3 নম্বর কথা, সতীদাহ প্রথা কত সালে বিলোপ ঘটে? সতীদাহ প্রথা কত সালে বিলোপ ঘটে? সতীদাহ প্রথার কত সালে বিলোপ ঘটে? তো উত্তরটা দেখো 1829। 4 নম্বর দেখো যে বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে? কত সালে? দেখো 1856। 5 নম্বর বিধবা বিবাহের অন্যতম নেতা কে ছিলেন? বিবাহের তম কে ছিলেন? দেখো উত্তরটা হবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর। 6 নম্বর দেখো আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কি? কে? দেখো স্বামী দয়ানন্দ সরস্বতী। সরস্বতী। 7 নম্বর কোশ্চেন দেখো রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1897 সালে। আমার কিন্তু 7 নম্বর কোশ্চেন শেয়ার করা হয়ে গেল। এবার কিন্তু আমাকে বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে। আর বোর্ডটাকে ক্লিন করার আগে আমি বলবো যে যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু কী করবে, এর একটা ছবি তুলে নেবে, তাহলে কিন্তু পড়তে সুবিধা হবে। আর আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা ভিডিও দেখছো তারাও কিন্তু কী করবে, একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর দেখো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও কিন্তু জানতে পারবে আর আমিও ভীষণভাবে উৎসাহিত হব আর তোমাদের এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। দেখো আমি বোর্ডে লিখছি বলে মনে হচ্ছে যে হয়তো বা এই কোশ্চেনগুলো খুব একটা ভালো নয়, আসলে কিন্তু সেটা নয়। অর্থাৎ কোশ্চেন যেমনভাবেই আসুক না কেন আমি বলবো যে তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে, দেখলেই বুঝতে পারবে যে কী ধরনের কোশ্চেনগুলো শেয়ার করা হচ্ছে, যেগুলো নাকি পরীক্ষায় আসবে। তাই আর দেরি না করে কিন্তু এগুলো সঠিকভাবে পড়বে। দেখো 8 নম্বর শেয়ার করা হয়ে গেছে। দেখো এবার আর 7 নম্বর শেয়ার করেছে। 8 নম্বর বাংলায় নবজাগরণের অন্যতম বৈশিষ্ট্য
বাংলার নবজাগরণের অন্যতম বৈশিষ্ট্য কী? 8 নম্বর দেখো, বাংলার রনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি? উত্তরটা দেখো, উত্তরটা হবে যে সামাজিক সংস্কার। একেবারে সরাসরি সামাজিক সংস্কার। 9 নম্বর দেখো, 9 নম্বর হচ্ছে যে আলিগড় আন্দোলনের আন্দোলনের প্রতিষ্ঠাতা, আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? আন্দোলনের কে? দেখো, উত্তরটা হবে সৈয়দ আহমদ খান। আহমদ খান। এবার আমরা 10 নম্বর কোশ্চেনে চলে আসবো, পরের পাতাতে চলে যাব। দেখো, ব্রহ্ম সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? করেন, দেখো উত্তরটা দেখো যে কেশবচন্দ্র সেন 1862। সালে। এবার দেখো 11 নম্বর দেখো, বাঙালি লোক সংস্কৃতির অন্যতম কৃতির অন্যতম শ্রেষ্ঠ মুখ কোনটি? শ্রেষ্ঠ মুখ কোনটি? দেখো উত্তর লালন ফকির। 12 নম্বর কোশ্চেন দেখো, মামাবধিন পত্রিকার সম্পাদককে? কি? দেখো উত্তরটা এখানে লিখে দিই, উমেশচন্দ্র দত্ত। দত্ত। 13 নম্বর দেখো, 13 নম্বর হচ্ছে নারী শিক্ষা প্রসারে প্রসারে কোন পত্রিকা বিশেষ ভূমিকা পালন? প্রসারে কোন পত্রিকা বিশেষ ভূমিকা নিয়েছিল? নিয়েছিল, দেখো উত্তরটা যাবে বামাবধিনী পত্রিকা। পত্রিকা। 14 নম্বর দেখো, 12, 13, 14 দেখো, সংবাদ কৌমুদি প্রকাশ করেন কি? কৌমুদি। কে? দেখো রাজা রামমোহন রায়। রায়। 15 নম্বর দেখো,
সম্বাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন? প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো, ঈশ্বরচন্দ্র গুপ্ত। গুপ্ত। দেখো 15টা কোশ্চেন কিন্তু আমার অলরেডি শেয়ার করা হয়ে গেছে, আরও 5টা কোশ্চেন শেয়ার করবো, কিন্তু শেয়ার করার আগে কিন্তু আমি বোর্ডটাকে আবার আগের মতোই ক্লিন করে নিতে হবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা কিন্তু অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। আর নতুন যারা ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের কাছে সকলের আগে ভিডিও পৌঁছে যাবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে যেন ভুলো না। তোমরা শেয়ার করলে আমরা উৎসাহিত, অর্থাৎ ভীষণভাবে উৎসাহিত হব আর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। আর তোমরাও কিন্তু উপকৃত হবে আর তোমাদের বন্ধুরাও সাথে উপকৃত হবে। এবার দেখো 16 নম্বর দেখো, 16 নম্বর কোশ্চেনটা দেখো যে 16 নম্বর দেখো, 19 শতকের নবজাগরণের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? 19 শতকের নবজাগরণের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? দেখো উত্তরটা এখানে লিখে দেবো। বৈশিষ্ট্য ছিল যে সংস্কারের বিরোধিতা করা, দেখো 17 নম্বর দেখো, 17 নম্বর দেখো, সোম প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো সম্পাদক কে ছিলেন? দেখো দ্বারকানাথ বিদ্যাভূষণ। উত্তর দ্বারকা ভূষণ। 18 নম্বর দেখো, 18 নম্বর দেখো, সমাজ সংস্কারের আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল? সমাজ সংস্কার আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তরটা দেখো, উত্তর হচ্ছে কুসংস্কার দূর করা। দূর করা। 19 নামে দেখো, হিন্দু পেট্রিয়ট পত্রিকার, হিন্দু পেট্রিয়ট এর সাথে কার নাম বিশেষভাবে জড়িত? কার নাম বিশেষভাবে জড়িত? দেখো উত্তরটা দেখো, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়।
মুখোপাধ্যায়। লাস্ট ওয়ান দেখো, কত সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস হয়? দেখো কত, 1904 সালে। এই ছিল আজকের কোশ্চেন। অর্থাৎ এখান থেকে যে 20টা কোশ্চেন শেয়ার করলাম, এর সাথে সাথেই কিন্তু এই চ্যাপ্টারের ছোট প্রশ্ন মোটামুটি ধরে রাখতে পারো শেষ। আর এইগুলো কিন্তু মনোযোগ সহকারে পড়ে নেবে। আর এই কোশ্চেনগুলোই কিন্তু কীভাবে আসতে পারে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর এমসিকিউ হিসাবে, অর্থাৎ টিক দ্য কারেক্ট অ্যান্সার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর ম্যাচিং, এটাকেই বলবো আমরা এমসিকিউ। এটা কিন্তু এইভাবেই আসবে। এই কোশ্চেনগুলো পড়ো, আর পড়ার সাথে সাথে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর নিজে একটা করে লাইক দিয়ে দিও। আর কি করবে, আর এর সাথে থাকো, তাহলে দেখবে বড় কোশ্চেনগুলো খুব শীঘ্রই শেয়ার করবো এবং উত্তর সমেত শেয়ার করবো, তাহলে কোনো সমস্যাই থাকবে না। তাহলে আজকে এখানে শেষ করছি। পরে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই হাজির হচ্ছি। গুড বাই ফ্রেন্ডস।